দর্শক স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। বাংলাদেশের প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে তিনি এই সমর্থন ও সংহতি জানান। বৈঠকে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের নবগঠিত সরকারের প্রতি আন্তরিক অভিনন্দন জানান। তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অব্যাহত মানবিক নেতৃত্ব ও উদারতার প্রশংসাও করেন। আলোচনায় সমসাময়িক বিভিন্ন বৈশ্বিক বিষয় উঠে আসে। পররাষ্ট্রমন্ত্রী চলমান বৈশ্বিক তেল সংকট এবং দরিদ্র দেশগুলোর উপর এর অসম প্রভাবের কারণে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর সম্মুখীন হওয়া চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খলিলুর রহমান পারস্পরিক সুবিধাজনক সময়ে জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বগুড়া 2 আসনের সাবেক সংসদ সদস্য শরীফুল ইসলাম জিন্নাকে ঢাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার ভোরে রাজধানীর রমনা এলাকা থেকে জাতীয় পার্টির এই প্রেসিডিয়াম সদস্যকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা সহ একাধিক মামলার আসামি তিনি। এছাড়া তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক সহ মোট 10টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের এই নেতাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে উপস্থাপন করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে। এর আগে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের পাশাপাশি এর তথ্য গোপন, স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগে গত বছরের জানুয়ারিতে দুদকের আবেদনের প্রেক্ষিতে শরীফুল ইসলাম জিন্না ও তার স্ত্রী মোহসিনা আক্তারকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় আরও একজনের নিখোঁজ সংবাদের পর ফের উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল। নিখোঁজ ব্যক্তির নাম রিপন, তার বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায়। স্বজনদের দাবি, রিপন রাজবাড়ীর নতুন বাজার এলাকা থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহন বাসটিতে ওঠেন। দুর্ঘটনার পর থেকে তার আর কোনো খোঁজ মেলে না। গত বুধবারের ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট 26 জনের মরদেহ উদ্ধার এবং সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। প্রাচ্যের ড্যান্ডিখ্যাত নারায়ণগঞ্জ শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা নদী দখল ও দূষণে বিপর্যস্ত। পানির রং কুচকুচে কালো ও দুর্গন্ধময়। বিশেষজ্ঞরা জানান, পানিতে জীববৈচিত্র্য টিকে থাকার জন্য ন্যূনতম 4.5 মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন, কিন্তু শীতলক্ষ্যার পানিতে আছে মাত্র 0.1 মিলিগ্রাম। নদী তীরের ডাইং কারখানা ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের রাসায়নিক বর্জ্য ও শহরের বর্জ্যে দূষিত হচ্ছে শীতলক্ষ্যা। এর সঙ্গে যুক্ত হচ্ছে পলিথিন ও নৌযানের বর্জ্য, আর দখল তো আছেই। বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসাবাড়ির অপরিশোধিত বর্জ্য নর্দমা ও খালের মাধ্যমে সরাসরি নদীতে পড়ছে। নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নর্দমা ও খাল দিয়ে প্রতিদিন প্রায় 20 কোটি লিটার শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য এই নদীতে পড়ছে। রয়েছে হোটেল, রেস্তোরাঁ, বাসাবাড়ির পয়ঃবর্জ্য, গৃহস্থলীর বর্জ্য, পলিথিন ও প্লাস্টিক। প্রচুর পরিমাণে অপরিকল্পিতভাবে বিভিন্ন প্রতিষ্ঠান নদীর পাশে গড়ে ওঠার কারণে বিভিন্ন বজ্র পড়ছে, যার কারণে পানিটা দূষিত হচ্ছে। এখন আর এখানে নদীর পাড়ে দাঁড়ানো যায় না, যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধ আমরা দাঁড়াতেও পারছি না। গার্মেন্টসের ডাইংয়ের পানি নিষ্কাশন করে ছাড়বো এটা ভিতরে, যাতে এটা পানি পরিষ্কার থাকে, এটা একটা পদ্ধতি নিয়ে। নারায়ণগঞ্জে শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 3000। নিয়ম অনুযায়ী এসব কারখানায় বর্জ্য শোধনাগার ইটিপি থাকার কথা, কিন্তু অনেক প্রতিষ্ঠানে তা নেই। অধিকাংশ ডাইং কারখানার বর্জ্য সরাসরি মিশছে নদীর পানিতে। আবার যাদের ইটিপি আছে, ব্যয় বেশি হওয়ায় বেশিরভাগ প্রতিষ্ঠান তা বন্ধ রাখছে বলে অভিযোগ। ডাইংয়ের পানি যেমন নদীতে না ছাড়ে, পানি যেমন সবসময় ফসাতায় জনগণ পানি ব্যবহার করতে পারে, ওই ব্যবস্থা যদি সরকার নেয় তাহলে একটু ভালো হবে। কোনো প্রতিষ্ঠান যদি প্যারামিটার ইটিপি আছে, ছাড়পত্র আছে, কিন্তু তারা যদি প্যারামিটার বাইরে থাকে, তখন আমাদের ঢাকা মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা থেকে কোন কোন প্যারামিটার মানমাত্রার বাইরে আছেন সেগুলোর আলোকে ক্ষতিপূরণ ধার্য করা হয়, এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করা হয়। পরিবেশবিদ ও নগর পরিকল্পনাবিদরা বলছেন, দূষণ রোধে অপরাধী প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনার কোনো বিকল্প নেই। শীতলক্ষ্যাকে বাঁচানোর জন্য এই মুহূর্তে সরকারি উদ্যোগ দরকার, প্রশাসনিক উদ্যোগ দরকার, এক সিস্টেম দরকার। প্রায় 150 কেএলডি এই করা হলে এই যে পয়ঃবর্জ্য সরাসরি পরিশোধন করে আমরা আসলে ফেলবো, সেই ক্ষেত্রে দেখা যাবে যে দূষণের মাত্রা অনেকাংশই কমে যাবে এবং নারায়ণগঞ্জের নগরীর বাসযোগ্যতা আরও বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞরা বলছেন, শীতলক্ষ্যা নদীর দূষণ নারায়ণগঞ্জের মানুষের জীবনে দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তাই এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে। আফরিদ হাসান,
দীপ্ত বার্তাকক্ষ। নারায়ণগঞ্জে ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় জীবিত 11টি ও জবাই করা 9টি ঘোড়া জব্দ করেন তারা। রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের 10 নম্বর সেক্টরের হারারবাড়ি এলাকার একটি প্লট থেকে সকালে এই ঘোড়াগুলো জব্দ করা হয়। পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ জানান, মাংস বিক্রির উদ্দেশ্যে 20টি ঘোড়াকে নিয়ে আসে একদল অসাধু ব্যবসায়ী। ভোরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশের হটলাইনে ফোন দেন। পরে পূর্বাচল ফাঁড়ি ক্যাম্পের পুলিশ ও র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালান। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের রাউজান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপ গান ও 12 বোরের 2 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে র্যাব 7। ভোরে রাউজান থানাধীন ভোমরপাড়া গ্রামের একটি খালি জমি থেকে এগুলো জব্দ করা হয়। পরে এগুলো রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করেন র্যাব সদস্যরা। তবে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোতে সম্ভাব্য হামলা আগামী 6 এপ্রিল পর্যন্ত স্থগিতের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময়ে বৃহস্পতিবার ট্রাম্প দাবি করেন, তেহরানের সঙ্গে শান্তি আলোচনা খুব ভালোভাবেই চলছে। একাধিক মার্কিন সংবাদের মাধ্যমে আলোচনা ফলপ্রসূ না হলে ইরানে বড় এবং চূড়ান্ত হামলার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। সেখানে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত 10,000 স্থল সেনা পাঠানোর পরিকল্পনা করছে পেন্টাগন। তবে বেশ বেকায়দায় রয়েছে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের দোসর ইসরায়েল, যা খোদ স্বীকার করেন জায়নবাদীদের সেনাপ্রধান। ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকে তিনি জানান, ইরান ও লেবাননের বিরুদ্ধে একাধিক সম্মুখ সারিতে যুদ্ধ করায় সেনা সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতি চলতে থাকলে ইসরায়েলি বাহিনী যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। নেপালের ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নিতে যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির তরুণ নেতা বালেন্দ্র শাহ। বৃহস্পতিবার আরএসপির কেন্দ্রীয় কমিটির বৈঠকে বালেন্দ্র শাহকে সংসদীয় দলের নেতা ঘোষণা করা হয়। দলটির গঠনতন্ত্র অনুযায়ী সংসদীয় দলের নেতাই প্রধানমন্ত্রী পদের দাবিদার হতে পারেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, 35 বছর বয়সী বালেন্দ্র প্রথাগত নিয়মের বাইরে গিয়ে হিন্দু ও বৌদ্ধ ধর্মের সংমিশ্রণে গঠিত জ্যোতিষশাস্ত্র মেনে শপথ গ্রহণ করবেন। শাস্ত্র অনুযায়ী তার শপথের সময় নির্ধারণ করা হয়েছে স্থানীয় সময় দুপুর 12:34। আগামী বছর জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত আসর। তবে টুর্নামেন্টের ড্র অনির্দিষ্ট সময়ের জন্য পিছিয়ে দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি। সৌদি আরবের রিয়াদে আগামী 11 এপ্রিল 24 দলের এই টুর্নামেন্টের ড্র হওয়ার কথা ছিল, কিন্তু ইরানে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে। ফলে অসংখ্য ক্রীড়া ইভেন্ট বাতিল বা স্থগিত হয়ে গেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।